বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুক্তা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন গণিত ক্লাসে তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা গতকালের পর থেকে শুরু করব। গতকালকে তোমাদের কিছু এসডব্লিউ দেওয়া ছিল। আমি আশা করব তোমরা এসডব্লিউগুলো করবে, সাথে সাথে জ্যামিতির এসডব্লিউগুলো করতে হবে। প্রতিদিন এর ক্লাস ফলো করবে, প্রতিদিনের এসডব্লিউগুলো প্রতিদিনই করে ফেলবে। এসডব্লিউ জমিয়ে রাখলে জ্যামিতি মনে থাকবে। তা আমি তোমাদেরকে প্রতিদিনের কাজ প্রতিদিনে করার জন্য অনুরোধ করব। জ্যামিতি বোঝার পর যদি না লেখো সেটা এভাবেই থেকে যাবে, আর বোঝাটা সেটা এক সপ্তাহের মধ্যেই ভুলে যাবে। সো এটা বুঝে তোমাদেরকে লিখে শিখে রেখে দিতে হবে। আমি আশা করব তোমরা এই কাজগুলো আমার নির্দেশনা মোতাবেক করবে, বাড়ির কাজ যথারীতি করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নতুন একটি অনুশীলনীতে চলে আসছে। অনুশীলনী 8.4। 8.4-এ এখানে আছে বৃত্তের ছেদক ও স্পর্শক। বৃত্তের ছেদক স্পর্শক গতদিন ছিল বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, আজকে বৃত্তের ছেদক স্পর্শক এই নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আলোচনা করে যাচ্ছি। মূল আলোচনায় আমরা কতগুলো চিত্র এখানে এঁকে রেখেছি, আমি এগুলো পড়াবো। তারপরে আমরা এই অধ্যায়ে 162 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা, 64 পৃষ্ঠা, 65 পৃষ্ঠা, মূলত আলোচনাটা তোমাদের 164 পেজে আছে। তোমাদের আলোচনাটা 164 পেজে আছে। তোমরা পেজ নাম্বার খুলে আমার সাথে সাথে আলোচনা অংশ নিতে পারো। আর বইয়ে লেখা আছে, লেখাগুলো সব বইয়ে আছে। আমি বই থেকেই বলছি। 164 এবং 165 পেজ ফলো করো। দেখো, যা দেখা যাচ্ছে সেটা হলো একটি সমতলে একটি বৃত্ত ও একটি সরলরেখা অবস্থান করলে, যদি একটা সমতলের মধ্যে একটা তলে একটা সমতলে একটি বৃত্ত আর একটি সরলরেখা অবস্থান করে তিনটি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তিনটি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি একটা চিত্রে সেটাকে তোমাদের দেখিয়েছি। ঘটনাটা হলো একটা সরলরেখা আর একটা বৃত্ত একই তলের মধ্যে হলে পরে এই সরলরেখাটা বৃত্তকে স্পর্শ করতেও পারে, ছেদ করতেও পারে। এখন স্পর্শ কি আর ছেদ কি সেটা জানবো আমরা। দেখো, এই সরলরেখাটা এই বৃত্তের কাছেও নাই। সরলরেখাটা আলাদা, বৃত্তটা আলাদা। সো এই সরলরেখার উপরে যে বিন্দুগুলো আছে, এই বৃত্তের উপরে যে বিন্দুগুলো আছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন আসি পরের সরলরেখাটা। এই পরের সরলরেখাটা বৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। কয়টি বিন্দুতে ছেদ করেছে? দুইটি বিন্দুতে ছেদ করেছে। এই দুইটি বিন্দু, একটা এ আর একটা বি, তোমাদের জানার জন্য বলছি, অবগত করার জন্য বলছি। এ বিন্দু আর এই বি বিন্দু, এস মাঝখানের অংশটাকে আমরা ছেদিতা অংশ বলি। এই ছেদিতা অংশের উপরে অসংখ্য বিন্দু রয়েছে। এই বিন্দুগুলো এই সবগুলো বিন্দু এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। যে ছেদিতা অংশটুকু আছে এ থেকে বি, এর ভিতরের সকল বিন্দু বৃত্তের ভিতরে অবস্থান করবে। এর উপরে যত বিন্দু থাকবে সব বৃত্তের ভিতরে অবস্থান করবে। একটি সরলরেখা একটি বৃত্তকে
সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে, সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করতে পারে। একটি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে যদি এই সরলরেখাটা বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করে, এটাকে ছেদ বলা যাবে না। একটি বিন্দু, এই বৃত্তের একটি বিন্দু ও বিন্দু, আর এই সরলরেখার একটি বিন্দু, এটাও ও বিন্দু, যদি এভাবে মিলে, যে বৃত্তের একটা বিন্দু সরলরেখার একটা বিন্দু এভাবে যদি মিলে, এই সরলরেখাটাকে তখন এই বৃত্তের স্পর্শক বলা হয়। কি বলা হয়? স্পর্শক। কি বলা হয়? স্পর্শক। স্পর্শক বলা হয়। আর যে বিন্দুটাতে স্পর্শ করবে, এই বিন্দুটাকে স্পর্শ বিন্দু বলা হয়। এই বিন্দুটাকে স্পর্শ বিন্দু বলা হয়। তাহলে তিনটি সম্ভাবনা রয়েছে। একটা সমতলের মধ্যে একটা বৃত্ত আর একটা সরলরেখা থাকলে সেটা বৃত্তের কাছে নাও হইতে পারে, একটু দূরে হইতে পারে। আর যদি বৃত্তের উপর দিয়ে যায়, তাহলে বৃত্তটাকে দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। আর বৃত্তটাকে একটা বিন্দুতেও ছেদ করে, একটা বিন্দু দিয়েও যাইতে পারে, বৃত্তের একটা বিন্দু দিয়েও যাইতে পারে। তখন এর নাম হবে স্পর্শক। এই সরলরেখাটার নতুন নাম হবে স্পর্শক। আর যে বিন্দু মধ্যে দিয়ে যাবে, সেই বিন্দুটার নাম হবে স্পর্শ বিন্দু। আমরা একটু চলে গেলাম অন্যদিকে। স্পর্শক, স্পর্শ বিন্দু আমরা বুঝলাম। নিচে একটা লেখা আছে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক। স্পর্শবিন্দু ভিন্ন হলে সাধারণ স্পর্শক। যদি একটি সরলরেখা দুইটি বিন্দুকে স্পর্শ করে, দুইটি বৃত্তকে স্পর্শ করে, যদি একটি সরলরেখা দুইটি বৃত্তকে স্পর্শ করে, না স্পর্শ, এখানে একটা স্পর্শ বিন্দু আছে সি বিন্দু, এখানে একটা স্পর্শ বিন্দু আছে ডি বিন্দু। যদি একটি সরলরেখা দুটি বৃত্তকে স্পর্শ করে, তবে সরলরেখাটিকে বৃত্তদ্বয়ের স্পর্শক, সাধারণ স্পর্শক বলা হয়। বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক বলা হয়। সাধারণ স্পর্শক কাকে বলে সেটা বললাম আমি। যদি একটি সরলরেখা দুইটি বৃত্তকে স্পর্শ করে, তবে সরলরেখাটিকে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক বলা হয়। সরলরেখাটিকে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক বলা হয়। সাধারণ স্পর্শক স্পর্শবিন্দু ভিন্ন ভিন্ন হলে, যদি স্পর্শবিন্দু এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুইটা বৃত্তের, এটা স্পর্শবিন্দু সি, এটা স্পর্শবিন্দু ডি, যদি এরকম স্পর্শবিন্দু ভিন্ন ভিন্ন হয়, স্পর্শবিন্দু ভিন্ন হইতে পারে, আবার স্পর্শবিন্দু একই হইতে পারে, সেটা এখানে দেখাইছি তোমাদের। এই একটা বৃত্ত আর একটা ছোট বৃত্ত, দুইটা একটা বিন্দুতে স্পর্শ করেছে, একটা স্পর্শক। এই পিটিটা এখানে স্পর্শক, এখানে সিডিটা স্পর্শক, দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে স্পর্শ করেছে। যদি স্পর্শবিন্দু ভিন্ন ভিন্ন হয়, তবে সরল সাধারণ স্পর্শক বলা হবে এটাকে। যদি স্পর্শবিন্দু ভিন্ন ভিন্ন হয়, তখন যদি বৃত্ত দুইটির কেন্দ্র সরল রেখাটির একই পাশে থাকে, যদি বৃত্ত দুইটির কেন্দ্র, দেখো এই বৃত্তের কেন্দ্র এম, এই বৃত্তের কেন্দ্র এন, বৃত্ত দুইটির কেন্দ্র সরল রেখাটির একই পাশে অবস্থান করে, সরল রেখাটি হলো একটা সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শকের একই পাশে যদি বৃত্ত দুটির কেন্দ্র হয়, তবে এরকম স্পর্শককে সরল সাধারণ স্পর্শক বলা হয়। এই যে স্পর্শকটা, এই স্পর্শকের কাকে স্পর্শ করেছে? দুটি বৃত্তকে, এই কারণে এটা হলো সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শক এর একই পাশে যদি দুইটা বৃত্তের কেন্দ্র হয়, তবে এই সাধারণ স্পর্শকের একটা নাম হয়ে যায়, নতুন নাম, সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। আর যদি এই সরল সাধারণ স্পর্শকের এই সাধারণ স্পর্শকের দুই পাশে দুটি বৃত্তের কেন্দ্র থাকে, যদি এই সাধারণ স্পর্শক, দেখো এটাও একটা সাধারণ স্পর্শক, কেন এটাও এই বৃত্তকে স্পর্শ করেছে, আবার আরেকটা বৃত্তকে স্পর্শ করেছে। দুটি বৃত্তকে স্পর্শ করলে এই স্পর্শককে আমরা সাধারণ স্পর্শক বলি। সাধারণ স্পর্শকের মধ্যে যদি সাধারণ স্পর্শকের একই পাশে দুইটা বৃত্তের কেন্দ্র হয়,
এটাকে আমরা বলি সরল সাধারণ স্পর্শক। আর যদি দুই পাশে দুটো বৃত্তের কেন্দ্র হয় এটাকে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক। দেখো তির্যক এরকম এরকম করে আছে, এটাকে আমরা বলি সরল সাধারণ স্পর্শক, কারণ স্পর্শকের একই পাশে দুটি বৃত্তের কেন্দ্র। আর এটাকে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক, কারণ স্পর্শকের দুই পাশে দুটি বৃত্তের কেন্দ্র, কারণ স্পর্শকের দুই পাশে দুটি বৃত্তের কেন্দ্র। তারপরে আমরা আসবো স্পর্শবিন্দু যদি একই হয়। আমরা এতক্ষণ ছিলাম স্পর্শবিন্দুটা যদি ভিন্ন ভিন্ন হয়, এই যে একটা বৃত্ত এখানে স্পর্শ করেছে, আরেকটা বৃত্ত এখানে স্পর্শ করেছে, দুইটা স্পর্শকের দুইটা বিন্দু যদি বৃত্তের দুটো বিন্দু যদি ভিন্ন ভিন্ন হয় তখন কি হবে সেটা বলছিলাম। এখন আসি নিচের চিত্রে। যদি এই যে স্পর্শবিন্দু এটা এই বৃত্ত, দেখো এটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ছোট বৃত্তটা হলো বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর বড় বৃত্তটা হলো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই দুইটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করেছে, এটা ও বিন্দু। দুইটা বৃত্ত এই যে পিটি স্পর্শক, এই পিটি স্পর্শকের ও বিন্দুতে দুইটা বৃত্ত স্পর্শ করেছে। একটা বিন্দুতে দুইটা বৃত্ত স্পর্শ করলে যদি এই স্পর্শকের একই পাশে বৃত্তের কেন্দ্র দুটি হয়, যদি একই পাশে বৃত্তের কেন্দ্র দুটি হয় তখন এই বৃত্তদ্বয়কে আমরা অন্তঃস্পর্শ করেছে বলবো। আমরা এই স্পর্শক, আমরা যখন দুইটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করে তখন আমরা এটাকে আবার বলতে পারি বৃত্তদ্বয় স্পর্শ করেছে। স্পর্শকের কথা না বললেও হবে, বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করেছে এটাও বলা যাবে। যদি দুইটা বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করে, একটা স্পর্শকের একটা বিন্দুতে দুইটা বৃত্ত যদি স্পর্শ করে তখন আমরা এটাকে বলতে পারবো যে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করেছে। আর এই স্পর্শকের ও বিন্দুতে বৃত্তদ্বয় স্পর্শ করেছে তাদের ও বিন্দুতে, এটা তিনটা জিনিসের কমন বিন্দু, দুটো বৃত্তের একটা স্পর্শক। সেই ক্ষেত্রে যদি এই স্পর্শকের একই পাশে কেন্দ্র দুটি থাকে তখন আমরা এটাকে বলবো অন্তঃস্পর্শক। বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করেছে একটা একটা ভিতরে, অন্তর মানে ভিতরে, সে থেকে আসছে অন্তঃস্পর্শক। আর যদি এই স্পর্শকের দুই পাশে দুটো বৃত্ত থাকে, তোমরা দেখো একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত, দুই পাশে দুটো বৃত্ত যদি থাকে তখন আমরা এটাকে বলবো বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করেছে। স্পর্শবিন্দু একই হলে যদি কেন্দ্র দুটো দুই পাশে থাকে তাহলে এটার নাম হবে বহিঃস্পর্শক। বহিঃস্পর্শ করেছে বৃত্ত দুটি, আমরা বলবো না বহিঃস্পর্শক। এটা পিটিটা হলো বহিঃস্পর্শক, ও বিন্দুতে স্পর্শ করেছে, ও বিন্দু এখানে আছে, ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আর এই বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করেছে, আমি বলছিলাম দুইটা বৃত্ত যদি একটা বিন্দুতে স্পর্শ করে, একটা বিন্দুতে, তখন বৃত্তদ্বয় স্পর্শ করেছে এটাও বলা যাবে। আর এই স্পর্শকটা তাদেরকে বহিঃস্পর্শ করেছে, এখানেও বৃত্তদ্বয় স্পর্শ করেছে, এখানেও বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করেছে, আবার স্পর্শকও তাদেরকে স্পর্শ করেছে। যা আমি যা বলতে চেয়েছিলাম সেটা বলেই শেষ করি। আমরা একটা উপপাদ্য করব। এইটা একটা সাধারণ স্পর্শক, এই বিন্দু আর এই বিন্দু ভিন্ন এবং বৃত্ত দুটির কেন্দ্র একই পাশে, এই কারণে এটার নাম হবে সরল সাধারণ স্পর্শক। আর এই বৃত্ত আর এই বৃত্তের কেন্দ্র বিপরীত দিকে, এই কারণে এর নাম হবে তির্যক সাধারণ স্পর্শক। আর দেখো এটা স্পর্শক, দুইটা বৃত্ত একটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে এটাকে আমরা বলবো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে। আর এটাকে আমরা বলবো অন্তঃস্পর্শক, অন্তঃস্পর্শ করেছে বৃত্ত দুটো, অন্তঃস্পর্শ। আর এটাকে আমরা বলবো বহিঃস্পর্শ করেছে বৃত্ত দুটো পরস্পরকে। আলোচনা এতটুকুই ছিল। আমরা এখন চলে যাব একটা উপপাদ্য পড়াতে তোমাদের। তোমাদের বইয়ের পৃষ্ঠা 114-তে উপপাদ্য 25। উপপাদ্য 25 আমরা পড়বো আজকে, মুছে ফেলি। উপপাদ্য 25।
অঙ্কিত স্পর্শক বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব প্রমাণ করা। আমরা কি প্রমাণ করতে বলছি? বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব প্রমাণ করা। এটাকে আমরা সাধারণ নির্বাচন হিসাবে লিখতে পারি। আমরা সাধারণ নির্বাচন যখন লিখব তখন লিখব প্রমাণ করতে হবে যে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে বা ব্যাসার্ধের উপর লম্ব। তোমাদের বইয়ে লেখা আছে ব্যাসার্ধের উপর, আমি সাথে না লিখে উপরেই লিখে দিলাম, উপর ব্যাসার্ধের উপর লম্ব প্রমাণ করো। আমরা সাধারণ নির্বাচন হিসেবে এটাকে নিয়ে নিচ্ছি। সাধারণ নির্বাচন, আমি তোমাদের কমন কথাটা বলে দিচ্ছি। কমন কথা হলো সাধারণ নির্বাচন যখন লিখব প্রমাণ করো, এই জায়গাটা শুধু লিখবে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। এবং এই কথাটা শুরুতে লিখলে ভালো হয়, পিছনে লিখলেও কোনো সমস্যা নেই। শুরুতে লিখলে ভালো হয়, পিছনে লিখলেও কোনো সমস্যা নেই। আমি এখানে এই বৃত্তটা আঁকাই ছিল, তাই আমি আর নতুন করে আঁকলাম না। মনে করি বৃত্তটার কেন্দ্র ও, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কোন বিন্দুতে একটা বিন্দু আমি নিয়ে নেই। এখানে মনে করি পি বিন্দু আছে একটা। বৃত্তের কোন বিন্দুতে, এই বৃত্তের উপরে অসংখ্য বিন্দুর মধ্যে একটা বিন্দু নিলাম আমি, অসংখ্য বিন্দু আছে এর মধ্যে একটা বিন্দু নিলাম, পি বিন্দু। এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, দেখো একটা স্পর্শক এঁকে দিই। স্পর্শক আগে লম্ব আঁকতে হয়, যদি ওই বিন্দুতে লম্ব আঁকতে হলে একটা ব্যাসার্ধ লাগবে। স্পর্শক আঁকলে লম্ব আঁকতে হয়। অঙ্কিত স্পর্শক, আমরা কিভাবে স্পর্শকটা আঁকবো? এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব, যোগ করে দিয়ে একটা লম্ব এঁকে দিলে স্পর্শক হয়ে যাবে। একটা লম্ব এঁকে দেবো এইটার উপরে এমন করে এমন করে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে স্পর্শক টি টি প্রাইম। এটা আমরা এখানে টি দিলাম, টি প্রাইম দিলাম, এখানে টি দিলাম, বইয়ে টি আছে পিটি। আমি কি করলাম? বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বৃত্তের উপর একটা বিন্দু নিলাম, ওরা বলিয়ে দিয়েছে যে বৃত্তের কোন বিন্দু নিতে হবে। বৃত্তের একটা বিন্দু নিলাম, পি বিন্দু, এর উপর একটি স্পর্শক আঁকলাম, কি পিটি স্পর্শক। কি প্রমাণ করতে হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটা ফ্যাক্ট। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? স্পর্শ বিন্দু এইটা আর কেন্দ্র এইটা। কেন্দ্র এবং বৃত্তের উপরের যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাসার্ধ বলা হয়। সেই জায়গায় এই কেন্দ্র আর এই স্পর্শ বিন্দু যোগ করলে যে ব্যাসার্ধটা হবে, এর নাম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি? কেন্দ্র এবং যে কোনো বিন্দুর, কেন্দ্র এবং পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। সেই ব্যাসার্ধটা যদি স্পর্শ বিন্দুর সাথে যোগ করে আঁকা হয় তখন এটাকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলা হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এই ওপি এর উপর ও পিটি লম্ব বা টি প্রাইম টি, এটা লম্ব প্রমাণ করতে হবে। আমি বিশেষ নির্বাচন লিখি, লেখো বিনি, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বিন্দু, পি একটি বিন্দু।
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বিন্দু। এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এর মধ্যে একটা বিন্দু পি। টি প্রাইম টি পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক। আমি যে স্পর্শকটা আঁকলাম তার নাম দিলাম কি টি প্রাইম টি। টি প্রাইম টি পি বিন্দুতে, এখানে একটা কমা দিয়েছি দেখো, পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক। আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই টি প্রাইম টি, এটা লম্ব ওপির উপর। এই লম্বের চিহ্ন দেখো, এই লম্ব ওপির উপর। এইটা আমাকে প্রমাণ করতে হবে যে টি প্রাইম টি লম্ব ওপির উপর। আমাদের এই ওপি ছিল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর এই টি প্রাইম টি এটা হলো ওই যে বৃত্তের উপরে পি বিন্দু, সেই পি বিন্দুতে একটি স্পর্শক। প্রমাণ করতে বলছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি, এর উপর টি প্রাইম টি, এটা লম্ব। টি প্রাইম টি লম্ব ওপির উপর, টি প্রাইম টি লম্ব ওপির উপর, এটা প্রমাণ করতে বলেছে। আমি বিশেষ নির্বাচনটা তোমাদের বলি, জ্যামিতির কথাগুলো আমি বারবার বলি এই কারণে, একটু বারবার শুনবা, যদি কেউ মিস করো শুনতে, আবার যেন শুনতে পারো, এই কারণেই বলি। আর জ্যামিতি বেশি পড়ানো যায় না, অল্প পড়াইতে হয়, এই কারণে একটা জিনিসকে বারবার বলি আমি। বিশেষ নির্বাচন আমি চিত্র দেখে বলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, পি একটি বিন্দু বৃত্তের উপরে, বৃত্তে পি একটি বিন্দু, টি প্রাইম টি পি বিন্দুতে একটি স্পর্শক, এবং ওপি স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ। ওপিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এরা বলছিল এই কথাগুলো, অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর টি প্রাইম টি লম্ব, এটাই প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ। প্রমাণে যে দেখো কি লিখবো আমরা প্রমাণে। প্রমাণ তার আগে একটু কাজ বাকি আছে, অঙ্কন করতে হবে। একটু অঙ্কন করতে হবে। এই পিঠের উপর একটি বিন্দু কিউ নিতে হবে, এটাও লিখে দিই আমি। অঙ্কনে লিখে দিই একটু অঙ্কন। স্পর্শকের উপর একটি বিন্দু কিউ নেই, স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই। স্পর্শকের উপর বা পিটি স্পর্শকের উপর, টি প্রাইম টি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নেই। ও কমা কিউ যোগ করি। এই কিউ বিন্দুটা নিলাম আর ও এর সাথে এটা যোগ করলাম। দেখো এখন প্রমাণ করি। অঙ্কন একটু লাগতো আমার, তাই করেছি। প্রমাণ। এই যে টি প্রাইম টি স্পর্শক, এর উপর পি একটি বিন্দু,
কিউ একটি প্রান্তের উপর আরেকটি বিন্দু, তাহলে আমরা কি লিখব? যেহেতু স্পর্শকটা পি বিন্দুতে, যেহেতু পি প্রাইমটি স্পর্শকের উপর একটি বিন্দু, এবং স্পর্শকটি পি বিন্দুতে যেহেতু টি প্রান্তি স্পর্শকের পি বিন্দুতে একটি বিন্দু এবং পি বিন্দুতে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তোমরা দেখো আমি যা বলতে চাই সেটা শোনো। এই এই স্পর্শকটা পি বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শকটা এই বৃত্তকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এখানে লিখেছি যেহেতু টি প্রান্তি স্পর্শকের উপর পি বিন্দুতে ওপি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এটা বোঝানোর জন্য তোমাদের বই এত বিস্তারিত লেখা নাই, তোমাদের বইটা করে নিলেই হবে। সুতরাং পি বিন্দুতে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং পি বিন্দুটি বৃত্তের উপর পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত, এই কথাটা যদি তোমরা লেখো নিজের মতো করে লিখলা। প্রমাণের জন্য কি দরকার আমি তোমাদের বলি, প্রমাণটা তোমাদের বইয়ে আছে। অতিরিক্ত একটু নিজেরা বুঝে যদি লিখতে চাও, এতটুকু নিজেরা বুঝে লিখতে পারো, লিখলে তুমি প্রমাণটা নিজে সুন্দরভাবে বুঝলা আর কি। এটা জাস্ট একটা বোঝানো। তোমার বইটা পড়ে দেখবা যে প্রমাণটা বইয়ে লেখা আছে, সেটাও তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিয়েছে। এখানে গাণিতিক প্রমাণ নাই বললেই চলে। দেখো এই যে এই পিটি যে স্পর্শকটা, সেটা কোন বিন্দুতে স্পর্শ করেছে? পি বিন্দুতে। সুতরাং পি বিন্দুটাই কেবল বৃত্তের উপরে অবস্থিত। আমি এখানে লিখেছি দেখো, সুতরাং পি বিন্দুটি বৃত্তের উপরে অবস্থিত, অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে বা বাইরে অবস্থিত। সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এই বৃত্তের বাহিরে যদি কিউ বিন্দু অবস্থিত হয়, শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, এই ওপি একটা ব্যাসার্ধ আর এই ও কিউটা বৃত্তের বাহিরে, তার মানে এই যে এই দূরত্বটা ও থেকে নিয়ে এই দূরত্বটা ব্যাসার্ধ, তার মানে এই ও থেকে নিয়ে কিউ পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ থেকে বড় হবে, সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি অপেক্ষা ছোট, হবে। বইয়ে লেখা আছে, সব প্রমাণটাই বইয়ে সম্পূর্ণ প্রমাণটাই করা আছে। আমি জাস্ট তোমাদের বুঝাবো তাই লিখছি কিছুটা। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি অপেক্ষা বড় হবে, ও কিউ বৃত্তের
ব্যাসার্ধ ওপি অপেক্ষা বড় হবে, সুতরাং ও কিউ গ্রেটার দেন ওপি, ওপিও গ্রেটার দেন ওপি হবে। অর্থাৎ এখানে অর্থাৎ লিখতে পারো, অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ওপি হবে। আমি আবার বলি তোমাদের কি করেছি সেটা বলি একটু। এই পিটি বা টি প্রাইম টি স্পর্শকের পি বিন্দুতে স্পর্শক, কোন বিন্দুতে স্পর্শক? পি বিন্দুতে। সুতরাং এই পি বিন্দু ব্যতীত, পি বিন্দুতে স্পর্শক, সুতরাং পি বিন্দু ব্যতীত এই টি প্রাইম টি এর উপরের সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করবে বা বাহিরে অবস্থিত, সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত। পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থিত। আমার নিজের মতো করে ভাষাটা আমি লিখছি, তোমাদের বইয়ে লেখা আছে এমন, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করবে। তোমাদের বইয়ে লেখা আছে পিটি স্পর্শকের, পিটি স্পর্শক পি বিন্দুতে যেহেতু পিটি স্পর্শক, সুতরাং পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করবে। তোমাদের বইয়ে স্টার্টিংটা এরকম করেছে, আমি তোমাদের বোঝানোর জন্য নিজের মতন করে বলেছি যে টি প্রাইম টি এই স্পর্শকের উপর কোন বিন্দুতে স্পর্শক? পি বিন্দুতে। সুতরাং পি বিন্দু আর পি বিন্দুতে ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এই পি বিন্দু ব্যতীত এই টি প্রাইম টি এর উপরের সকল বিন্দু বৃত্তের বাহিরে অবস্থান করবে। এবং আমার একটু টাইম মনে লেগে যাচ্ছে, আর 1 মিনিটে শেষ করব। সুতরাং এই ও কিউটা এই ওপি থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আর এই ও কিউ না, শুধু এই ও কিউ, কিউটা যেখানেই নাও না কেন, তুমি এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, সব সময় দেখবা কি এবং তা আর টি প্রাইম টি এর উপর সকল কিউ বিন্দুর জন্য সত্য, উপর সকল কিউ বিন্দুর জন্য সত্য। অর্থাৎ ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, সুতরাং টি প্রাইম টি লম্ব ওপি এটা সবচেয়ে ছোট দূরত্ব, সুতরাং এটাই হলো, এটার উপরই হলো এটা লম্ব। এইটাই হলো তোমার প্রমাণিত। বন্ধুরা, তোমরা এই উপপাদ্যটা SW করবে, এই উপপাদ্যটা তোমাদের SW থাকবে, SW উপপাদ্য বারবার পড়বে এবং SW করবে। উপপাদ্য 25, এই উপপাদ্য তোমাদের SW থাকবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।